বাংলাদেশের এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে সংস্কার চায় না। আপনি এক ধরনের সংস্কার চান, আমি এক ধরনের সংস্কার চাই, আরেকজন আরেক ধরনের সংস্কার চায়। আবার আপনি যেই ধরনের সংস্কার চান সেই সংস্কারে আমার আপত্তি থাকতেই পারে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার একটি মধুর সমস্যার সম্মুখীন হলো। সেটা হচ্ছে এমন কিছু সংস্কার প্রস্তাব খুঁজে বের করা যেই সংস্কারে আপনার আমার কারুরই কোনো আপত্তি থাকার কথা নয়। অনেক মিটিং, বৈঠক, যুক্তি তর্কের পর অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু সংস্কার প্রস্তাব আমাদের সামনে নিয়ে এসেছে যেই সংস্কারগুলোতে আমাদের কারো আপত্তি থাকার কথা নয়। এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যেহেতু জনগণ, সরকার একটি ভোটের মাধ্যমে জানতে চায় যে সেই সকল সংস্কার প্রস্তাবের সাথে আমরা একমত কিনা বা আমরা সংস্কার চাই কিনা। মজার ব্যাপার হচ্ছে এই সংস্কার প্রস্তাবগুলো আমাদেরকে জানানোর জন্য, প্রচারণা চালানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট কত জানেন? 140 কোটি টাকা। এটা কিন্তু আমাদেরই ট্যাক্সের টাকা। কিছু মানুষ মনে করছেন যে গণভোটে হ্যাঁ এবং না এই দুই অপশনের পাশাপাশি যদি বুঝি না অপশনটা থাকতো তাহলে এই অপশনটা সবচাইতে বেশি ভোট পেত। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই সংস্কার প্রস্তাবগুলো বুঝে গণভোটে ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য। আজকে আমি কথা বলবো গণভোট, গণভোটের ইতিহাস, গণভোট সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন এবং গণভোট 2026-এ যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলো নিয়ে কথা বলার। চলেন শুরু করা যাক। মুক্তি চাইব মোরা গলায় গলায়, মিছিল থেকে তুলে নেব ফুল। স্বৈরাচারের পতন চাইব, তুমি স্লোগান তুলে বলো কবুল কবুল। রেফারেন্ডাম বা গণভোট হলো জনগণের সরাসরি ভোট। সাধারণত কোনো নির্দিষ্ট প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে এই ধরনের ভোট হয়। জাতীয় সংসদ নির্বাচনে কি হয়? আমরা একজন প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাই এবং সেই প্রতিনিধি বা সংসদ সদস্য আমাদের হয়ে আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত হন। কিন্তু গণভোটের ক্ষেত্রে সেটা হয় না। গণভোটের ক্ষেত্রে জনগণ সরাসরি ভোট দিয়ে নিজের সিদ্ধান্ত জানানোর সুযোগ পায়। ফলে জাতীয় সংসদ নির্বাচনে যেমন প্রার্থী, প্রতীক বা দলীয় পরিচয়ের একটা ব্যাপার থাকে, গণভোটের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় না। গণভোটের ক্ষেত্রে ব্যালট পেপারে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত নেওয়া সম্ভব হয়। মিজানুর চৌধুরীর রাজনীতির 3 কাল বইয়ে উল্লেখ আছে যে হ্যাঁ বা না এই ভোটের গোড়াপত্তন করেন পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান 1960 সালে। কিন্তু ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম গণভোট আসলে অনুষ্ঠিত হয় 1947 সালে, ভারত এবং পাকিস্তান ভাগ হওয়ার সময়। সিলেটের মানুষ আসামের সাথে ভারতে যোগ দেবে নাকি পূর্ব বাংলার সাথে পাকিস্তানে যোগ দেবে, এই প্রশ্নের উত্তর যাচাইয়ের জন্য এই গণভোট অনুষ্ঠিত হয়, যা সিলেট গণভোট নামে পরিচিত। কাছাকাছি সময়ে ঘটা গণভোটের সবচেয়ে বড় উদাহরণ হলো ব্রেক্সিট। ব্রেক্সিট হলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার ঘটনা। ইউরোপিয়ান ইউনিয়ন হলো ইউরোপের 28টি দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এই জোটের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়। দীর্ঘ 43 বছর পর ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের থাকা উচিত হবে কিনা তা নির্ধারণের জন্য 2016 সালে এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। এতে 51.9% মানুষ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দেয় এবং এর ফলশ্রুতিতে 2020 সালের 31 জানুয়ারি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে। গণভোট সাধারণত নির্দিষ্ট প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে হয়ে থাকে। এখন পর্যন্ত বাংলাদেশে 2টি কারণে গণভোট অনুষ্ঠিত হয়েছে। একটি হলো রাষ্ট্রপতির প্রতি আস্থা যাচাই এবং অন্যটি সংবিধান সংশোধনের বিষয়ে। বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালে, রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসেন মোহাম্মদ এরশাদের প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাই করার জন্য। তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালে, সংবিধান সংশোধন করার জন্য। সাধারণ জনগণ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতিতে যেতে চায় কিনা তা যাচাই করার জন্য। 1972 সালের সংবিধানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ
এটা বলা থাকলেও গণভোটের সরাসরি কোনো বিধান রাখা হয়নি। বাংলাদেশের সংবিধানে গণভোটের বিধান যুক্ত হয় 1991 সালে দ্বাদশ সংশোধনের মাধ্যমে। পরে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 2011 সালে তা বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে 17 ডিসেম্বর 2024-এ সুপ্রিম কোর্ট এক রায়ের মাধ্যমে আর্টিকেল 142-তে গণভোটের বিধান পুনর্বহাল করেন। এখন প্রশ্ন হচ্ছে 2026-এর যে গণভোট, এই গণভোটের প্রস্তাব বা উদ্দেশ্যটা আসলে কি? 2026 গণভোটের উদ্দেশ্যটা হচ্ছে কিছু সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবের প্রতি সাধারণ জনগণের সম্মতি আছে কিনা সেটা যাচাই করা। এখন এই সাংবিধানিক সংস্কারের প্রস্তাবগুলো কিভাবে এলো সেটার জন্য আমাদের একটু খেয়াল করতে হবে 2024-এর সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যে ঘটনাবলী সেগুলোর দিকে। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে। এই সংস্কার কমিশনগুলো হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এই 6টি সংস্কার কমিশন প্রায় 1.5 শতাধিক সংস্কার প্রস্তাবের সুপারিশ করে। এখন এই 1.5 শতাধিক সংস্কার প্রস্তাব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, তাদের মতামত নেওয়ার জন্য 6টি সংস্কার কমিশনের প্রধান এবং সদস্যদেরকে নিয়ে একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশন 30টি রাজনৈতিক দলের জোট শক্তির প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে এমন 84টি প্রস্তাবে সম্মত হয় যেই ব্যাপারে সবাই সংস্কার চায়। এই 84টি প্রস্তাবকে একত্রে বলা হয় জুলাই জাতীয় সনদ 2025। এখন গণফোরাম, 4টা বাম দল এবং এনসিপি যদিও পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ রয়েছে, কিন্তু বিশেষত এনসিপি যেই দলটি গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের পর, তাদের জুলাই সনদে স্বাক্ষর না করার কারণগুলো আসলে কি? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর নির্ভর করছে যে মতানৈক্যটা তৈরি হচ্ছে কোন জায়গায় বা মূল সমস্যাগুলো কোথায়। জুলাই সনদে স্বাক্ষর করা, স্বাক্ষর না করা নিয়ে। তো এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করার মূল কারণটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি বিষয়ক। মানে জুলাই সনদের যে 84টা প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব সহ এই সমগ্র জুলাই সনদ 2025-এর আইনি ভিত্তিটা কি? তো আমরা দেখি যে এনসিপির স্বাক্ষর না করার পেছনে কারণগুলো কি ছিল। এনসিপির 3টা দাবি ছিল। প্রথম দাবিটা ছিল যে সনদে স্বাক্ষরের আগে প্রধান উপদেষ্টা কর্তৃক একটি বাস্তবায়ন আদেশ প্রণয়ন করতে হবে এবং এই আদেশে গণভোট থাকবে। অবশ্যই গণভোটের মাধ্যমে এটার বৈধতা বা আইনি ভিত্তি দেয়া হবে। দ্বিতীয় দাবিটা হচ্ছে যে গণভোটে যদি হ্যাঁ যেতে, তাহলে জুলাই সনদের যেই প্রস্তাবগুলোতে ভিন্ন মত ছিল সেই ভিন্ন মতের কোনো কার্যকারিতা থাকবে না। তার মানে জুলাই সনদের যে প্রস্তাবগুলো আছে, যে প্রস্তাবগুলো করা হয়েছে সেই প্রস্তাবগুলোই বাস্তবায়ন করতে হবে। নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত যেগুলো আছে সেগুলো কার্যকারিতা হারাবে। তৃতীয় দাবিটা ছিল যে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। এই সংবিধান সংস্কারের মধ্যে কিন্তু জুলাই সনদকে সংবিধানে যুক্ত করার ব্যাপারটাও থাকছে, পাশাপাশি অন্যান্য সাংবিধানিক সংস্কার থাকছে। তো এই 3টি দাবি এনসিপির ছিল জন্যে তারা জুলাই সনদে স্বাক্ষর করে নাই। এখন এর বিপরীতে বিএনপির যুক্তি বা বিএনপির আপত্তিগুলো কি ছিল? বিএনপি বলছে যে এই যে এনসিপি যেটা বলছে যে প্রধান উপদেষ্টা কর্তৃক একটি বাস্তবায়ন আদেশ প্রণয়ন করতে হবে, এই আদেশ দিয়ে সংবিধান বদলে দেওয়া যাবে না বা সংবিধান সংস্কার করা যাবে না। বিএনপি আরও বলছে যে নির্বাচনের আগে গণভোট দেওয়া যাবে না, আগে সাধারণ জাতীয় নির্বাচন হতে হবে, এরপর গণভোট দেওয়া যেতে পারে। এবং বিএনপি আরও বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকার দিতে পারবে না। ফলে জুলাই সনদ সংবিধানে যে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল, জুলাই সনদের অঙ্গীকার নামাতেও ছিল, বা জুলাই সনদের আইনি ভিত্তি বা জুলাই সনদকে সংবিধানে অটোমেটিক্যালি যুক্ত করার ব্যাপারে বিএনপির আপত্তি ছিল। এখন পরবর্তীতে আমরা দেখেছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে এবং এনসিপি যদিও জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারা কিন্তু গণভোটের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। দুইটা ব্যাপার খেয়াল করেন, সংস্কার চাই, কিন্তু
কোন ব্যাপারে সংস্কার চাই, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কিভাবে সংস্কার চাই। এখন জুলাই জাতীয় সনদ 2025-এর যে 84টা প্রস্তাব, এগুলো হচ্ছে যে কোন কোন ব্যাপারে সংস্কার চাই, এই ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত। কিন্তু কিভাবে সংস্কার চাই, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য আছে। তো তাদের এই ভিন্ন মত সহই কিন্তু জুলাই সনদ বানানো হয়। একটা উদাহরণ দেওয়া যাক। জুলাই সনদের যে 84টি প্রস্তাব, তার মধ্যে 15 নম্বর যে প্রস্তাব, সেখানে বলা হয়েছে যে সংবিধানে এরকম যুক্ত করা হবে যে যিনি দলীয় প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই ব্যাপারে বিএনপি সহ আরো 3টি দলের ভিন্ন মত আছে। মানে তারা চান যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই মানুষ হতে পারবেন। তার মানে এই জুলাই সনদ বাস্তবায়নের যে ব্যাপার, বাস্তবায়নের যে অঙ্গীকার, সেখানে যেই প্রস্তাবগুলোতে সবাই একমত সেইগুলো সবাই বাস্তবায়ন করবে, কিন্তু যেগুলোতে ভিন্ন মত আছে সেগুলো তারা নিজেদের মতো করে বাস্তবায়ন করবে। এখন জুলাই সনদের যে অঙ্গীকার নামা, যারা এই জুলাই সনদে, যে রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদে সিগনেচার করবে, স্বাক্ষর করবে, তারা বাস্তবায়নের জন্য কিভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে। অঙ্গীকার নামার মধ্যে বলা আছে যে রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের মধ্যে স্বাক্ষর করবে, নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ থাকবে, এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে যুক্ত করা হবে। এখন সংবিধান কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের মধ্যে এই যে জুলাই সনদ, এই যে রাজনৈতিক সমঝোতার দলিল, এটাকে যুক্ত করা হবে। অঙ্গীকার নামে আরো বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, বরং এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। আরো বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক তাৎপর্য, এটাকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করবে তারা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি জুলাই যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে, এবং যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, এখনই বাস্তবায়ন করা সম্ভব, কোনো প্রকার দেরি না করে অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্তগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ থাকবে। এখন 30টি রাজনৈতিক দলের মধ্যে বামপন্থী 4টি দল সহ এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষরই করেনি। তো এনসিপি যে আদেশের কথা বলেছিল, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশের কথা বলেছিল, সেই আদেশ প্রণীত হয়েছে এবং সেই আদেশ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন। এর ফাঁকে বলে রাখি সহজ করে যে অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রপতি প্রণীত অস্থায়ী আইন। যখন সংসদ অধিবেশনে থাকে না তখন রাষ্ট্রপতি এটা প্রণয়ন করতে পারেন এবং এর ক্ষমতা সংসদের সমান। তো আমি জানি যে জুলাই সনদে স্বাক্ষর করা সংক্রান্ত যে জটিলতা ছিল সেটা যদি আপনি বুঝতে পারেন, মতানৈক্যের জায়গাটা যদি স্পষ্ট হন, তাহলে আপনার মাথায় প্রশ্ন আসার কথা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে গণভোটের ফলাফল কিভাবে বাস্তবায়িত হবে। গণভোটের ফলাফল যদি না হয় তাহলে তো জুলাই সনদের কার্যকারিতা থাকছে না। এখন জুলাই সনদের কার্যকারিতা যদি থাকে বা গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সেই ফলাফলটা বাস্তবায়িত হবে কিভাবে। তো আমি যে ঐকমত্য কমিশনের কথা বলেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যে ঐকমত্য কমিশন গঠন করেছিল, সেই কমিশনের 2টা কাজ ছিল। একটা ছিল জুলাই সনদ প্রণয়ন করা বা সংস্কার যে প্রস্তাবগুলো আছে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো, সেটা তারা অলরেডি করেছে। দ্বিতীয় কাজটা হচ্ছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেইটা সুপারিশ করা। তো তারা সুপারিশ করেছে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজন করা হোক, এবং সেই অনুযায়ী কিন্তু আদেশ এবং অধ্যাদেশ জারি করা হয়েছে। তো তাদের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোটে যদি অনুমোদিত হয়, তাহলে আগামী নির্বাচনে সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ বলে একটা পরিষদ গঠিত হবে। এমপিরাই হবেন এই পরিষদের সদস্য, এবং সংসদ আর পরিষদ দুইটা একসাথে চলতে থাকবে। পরিষদ জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে, এবং সংবিধান সংস্কার পরিষদ যদি 270 দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে সংসদ এবং পরিষদ একসাথে চলবে, পরিষদ সনদ অনুযায়ী
মানে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করতে বাধ্য থাকবে। যদি না করে তাহলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের যে বিল সেটা পাশ বলে গণ্য করা হবে। এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি নিজেও জানি না এই প্রশ্নের উত্তর আসলে কি, যে যদি গণভোটের ফলাফল হ্যাঁ হয় তাহলে নোট অফ ডিসেন্টের যে জায়গাটা থাকছে, যে প্রস্তাবগুলোর ব্যাপারে ভিন্ন মত ছিল, ধরা যাক 84টি প্রস্তাবের মধ্যে কিছু প্রস্তাবে এনসিপিরও 2টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট ছিল বা ভিন্ন মত ছিল, বিএনপির অনেকগুলো ছিল, অনেকগুলো দলের অনেকগুলো ছিল, প্রায় শতাধিক ভিন্ন মত ছিল। তো সেই ভিন্ন মতগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এই ব্যাপারটা কিন্তু অনিশ্চিতই থেকে গেছে। এবং এই ব্যাপারে বিএনপি কিন্তু বলছে যে তারা যদি বিজয়ী হয় তাহলে তারা তাদের যে মত মতানৈক্য ছিল বা তাদের যে ভিন্ন মত ছিল সেই ভিন্ন মত অনুযায়ী বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটার কথা বলছি সেটাতে আসলে কি আছে, সেখানে গণভোট সংক্রান্ত নিয়মকানুনের কথা বলা আছে এবং গণভোট যে প্রস্তাবের ব্যাপারে হচ্ছে সেই প্রস্তাবটাকে স্পষ্ট করা হয়েছে। তো আমরা এখন দেখব যে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025 অনুযায়ী যে গণভোট আয়োজিত হতে যাচ্ছে এই গণভোটের প্রস্তাব সমূহ আসলে কি। আচ্ছা, তো জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার লেখা আছে, দেখা যাচ্ছে বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আপনি যদি গণভোটের ব্যালট পেপার সম্পর্কে জেনে থাকেন, ব্যালট পেপারে 4টি প্রশ্ন রয়েছে এবং এই 4টি প্রশ্নের উত্তরে আপনাকে হ্যাঁ বা না ভোট দিতে হবে। এই 4টি প্রশ্নের মধ্যে অনেকগুলো সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছে, আমরা সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করব। ফাঁকে ছোট্ট একটা গল্প বলি। তো আমার এক বন্ধু বলল যে গণভোট তো সাধারণত এমসিকিউ এর মতো হয়, হ্যাঁ বা না যে কোনো একটাতে সিল মারলেই হয়, কিন্তু এবারের গণভোট তো আসলে ঐতিহাসিক, কারণ এর মধ্যে একটা প্রশ্ন আছে ঠিক, কিন্তু এই প্রশ্নের 4টা পয়েন্ট আছে এবং 4টা পয়েন্টে অনেকগুলা সংস্কার প্রস্তাবের কথা বলা আছে। তো এমন হতে পারে, অনেকে বলছেন যে 4টা প্রস্তাব বা 4টা পয়েন্টে যে অনেকগুলো প্রস্তাব, এর মধ্যে কোনো কোনো প্রস্তাবে যদি আমি সম্মত হই, হ্যাঁ ভোট দিতে চাই, এবং কোনো কোনো প্রস্তাবে যদি আমি দ্বিমত পোষণ করি, সেই ক্ষেত্রে তো ভোট দেওয়া, আমি কিভাবে ভোট দেব, সেইটা তো একটা জটিলতা বটেই। তো আমি ওকে বললাম যে তুই যদি রিটেন আনসার দিতি তাইলে কি আনসার করতি। তো বন্ধু আমার কোনো আনসারই করলো না, সে সলিল চৌধুরীর আমার খুব ফেভারিট একটা গান গেয়ে উঠলো, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। তো আমার বন্ধুর মতো আপনারা যারা দিশেহারা, তাদের জন্য আসলে এই ভিডিওটা বানানো। তো চলেন শুরু করা যাক। তো আপনারা যদি গণভোটের যে ব্যালট পেপারটা খেয়াল করেন, এখানে একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নের আন্ডারে 4টা পয়েন্ট আছে। তো আমি 4টা পয়েন্ট আলোচনা করব। প্রথমে 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, এরপর ক্রমানুসারে 2 নম্বর, 1 নম্বর এবং 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর পয়েন্টে একটা ব্যাপার খুব লক্ষণীয়, আপনারা যদি খেয়াল করেন যে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তার মানে হচ্ছে যে গণভোটে যেই প্রস্তাবগুলো সম্পর্কে ভোট হচ্ছে এইগুলো ছাড়া বাকি যে প্রস্তাবগুলো রয়েছে জুলাই জাতীয় সনদের মধ্যে, সেইগুলাতে যে নোট অফ ডিসেন্ট আছে বা রাজনৈতিক দলের যে ভিন্ন মত আছে
সেই প্রস্তাবগুলোর বাস্তবায়ন ভিন্ন মত অনুযায়ী হবে। তো এই ছিল 4 নম্বর পয়েন্ট। এখন যদি 2 নম্বর পয়েন্টে যাই, 2 নম্বর পয়েন্টে বলা আছে যে আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। তো এখন আমাদের বুঝতে হবে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ এই ব্যাপারটা আসলে কি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে এখানে 2টি কক্ষ থাকে এতটুকু তো বোঝাই যায়। একটি হচ্ছে নিম্নকক্ষ এবং একটি উচ্চকক্ষ। নিম্নকক্ষ আমাদের আগের যে সংসদ ছিল সেই সংসদকেই বলা হবে নিম্নকক্ষ। এখানে অতিরিক্ত একটি কক্ষ উচ্চকক্ষ গঠন করা হবে যেটার নাম হবে সিনেট। তো নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষের নাম হবে সিনেট। নিম্নকক্ষ বা জাতীয় সংসদের যে সদস্যরা তারা আগের নিয়মেই নির্বাচিত হবেন, কিন্তু এই যে উচ্চকক্ষ বা সিনেট, এই সিনেটের সদস্যগণ কিভাবে নির্বাচিত হবেন সেটাই হচ্ছে মজার ব্যাপার। সিনেটের সদস্যগণ যে পদ্ধতিতে নির্বাচিত হবেন সেই পদ্ধতিকে বলা হয় পিআর সিস্টেম বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিটা বুঝতে হলে ধরা যাক বাংলাদেশের 3টি রাজনৈতিক দল আছে, একটি সাদা দল, একটি লাল দল এবং একটি কালো দল, এবং বাংলাদেশের আসন সংখ্যা হচ্ছে 3টি, আসন 1, আসন 2 এবং আসন 3। আসন 1-এ ভোটার সংখ্যা 50,000, আসন 2-এ ভোটার সংখ্যা 1 লাখ এবং আসন 3-এ ভোটার সংখ্যা 50,000। তার মানে মোট ভোটার সংখ্যা 2 লাখ, মোট আসন হলো 3টি, আসন 1, আসন 2 এবং আসন 3, এবং মোট রাজনৈতিক দল হলো 3টি, সাদা দল, লাল দল এবং কালো দল। ধরা যাক আসন 1-এ সাদা দল পেল 51,000 ভোট আর লাল দল পেল 40,000 ভোট। তার মানে কি আসন 1-এ বিজয়ী হলো সাদা দল। আসন 2-এ সাদা দল পেল 26,000 ভোট, অন্যদিকে আসন 2-এ লাল দল পেল 20,000 ভোট। তার মানে কি 2 নম্বর আসনেও বিজয়ী হলো সাদা দল। এখন আসা যাক 3 নম্বর আসনে। আসন 3-এ সাদা দল পেল 5,000 ভোট মাত্র আর লাল দল পেল 30,000 ভোট। তার মানে 3 নম্বর আসনে বিজয়ী হয়েছে লাল দল। এখন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে সদস্য নির্বাচনের প্রক্রিয়াটা খেয়াল করুন। এই হিসাব থেকে যেহেতু সাদা দল 2টি আসনে জিতেছে এবং লাল দল 1টি আসনে জিতেছে, নিম্নকক্ষের সদস্য নির্বাচন করার ক্ষেত্রে সাদা দলের 2 জন সদস্য থাকবেন এবং লাল দলের 1 জন সদস্য থাকবেন। এটা নিম্নকক্ষের হিসাব। এখন উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে যে 100 জন সিনেট মেম্বার নির্বাচিত হবেন সেইটা খেয়াল করার ব্যাপার। আমরা যদি মোট ভোট লক্ষ্য করি, আসন 1, আসন 2, আসন 3 মিলিয়ে সাদা দলের মোট ভোট 82,000, অন্যদিকে 3 আসন মিলিয়ে লাল দলের মোট ভোট 90,000। তার মানে সাদা দল 2টি আসনে জিতলেও এবং লাল দল মাত্র 1টি আসনে জিতলেও মোট ভোট সংখ্যার ক্ষেত্রে সাদা দলের ভোটের চাইতে লাল দলের ভোটের সংখ্যা বেশি। ফলে যেহেতু ভোটের অনুপাতে লাল দল সাদা দলের চাইতে বেশি ভোট পেয়েছে, সেই অনুপাতে লাল দল সাদা দলের চাইতে বেশি সংখ্যক মেম্বার সিনেটে পাঠাতে পারবে। এখন এর প্রভাবটা কি হবে? নিম্নকক্ষ বা জাতীয় সংসদে কি হয়? যেই দল সংখ্যাগরিষ্ঠ হয় বা যেই দল সরকার গঠন করে সেই দলের বেশি সংখ্যক মেম্বার থাকে, ফলে তারা যখন কোনো আইন পাশ করতে চায়, যেহেতু সংসদ সদস্যরা তাদেরই রাজনীতি করেন, সেই বিলটা সহজে পাশ হয়ে যায়। এখন কি হবে? এখন নিম্নকক্ষের কোনো একটি বিল সরাসরি নিম্নকক্ষে পাশ করতে পারবে না। নিম্নকক্ষে তৈরি হওয়া কোনো বিল আবার উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পাশ হবে। এখন প্রশ্ন হচ্ছে, নিম্নকক্ষের কোনো বিল
যদি উচ্চকক্ষে যায় সেই ক্ষেত্রে উচ্চকক্ষ বা সিনেটের ক্ষমতা আসলে কি হবে? অনেকে বলছেন বা অনেকে আশঙ্কা করছেন, তাহলে যে কোনো বিলই কি সিনেট আটকে দিতে পারবে? সিনেটের রোলটা এখানে কি হবে বা সিনেটের ভূমিকাটা এখানে কি হবে? উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে জাতীয় জুলাই সনদে যে প্রস্তাব দেয়া হয়েছে তা হলো, উচ্চকক্ষের দায়িত্ব হবে নিম্নকক্ষের প্রস্তাবিত আইন প্রণয়নের বিষয়টি পর্যালোচনা করা। উচ্চকক্ষের আইন প্রণয়নের কোনো ক্ষমতা থাকবে না, তবে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের জন্য নিম্নকক্ষ বরাবর প্রস্তাব পাঠাতে পারবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। উচ্চকক্ষ কোনো বিল সর্বোচ্চ 2 মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে বিবেচিত হবে। 1 নম্বর পয়েন্টে মূলত দুটি প্রস্তাবের কথা বলা হয়েছে, একটি তত্ত্বাবধায়ক সরকার, আরেকটি নির্বাচন কমিশনের সংস্কার। যেহেতু গত বছরগুলোতে নির্বাচন কমিশন অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ছিল, সুতরাং অনেকগুলো সংস্কারের প্রস্তাব করা হয়েছে এবং জুলাই জাতীয় সনদে নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে এই ব্যাপারে কোনো দলেরই মতানৈক্য ছিল না, তাই আমি এই ব্যাপারটি আলোচনা করছি না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার যে প্রস্তাব সেটি 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল বা বিলুপ্ত ঘোষণা করে। এই প্রস্তাবের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনা হয় এবং যদি কোনো সরকার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করতে চায় সেক্ষেত্রে গণভোটের আয়োজন করতে হবে। এবার দেখা যাক 3 নম্বর পয়েন্টে কি আছে। 3 নম্বর পয়েন্টে 30টি প্রস্তাবের কথা বলা হয়েছে। এই 30টি প্রস্তাব হচ্ছে এমন 30টি প্রস্তাব যা জুলাই সনদের মধ্যেও রয়েছে এবং এই 30টি প্রস্তাবের ব্যাপারে জুলাই সনদে সকল দলই ঐকমত্যে পৌঁছেছে। এখন এই 30টি পয়েন্ট সম্পর্কে আমরা কথা বলবো। প্রথম পয়েন্টে ভাষা সম্পর্কে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। এর পাশাপাশি সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশের নাগরিকদের পরিচয়। বর্তমান সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত, কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। 3 নম্বর প্রস্তাবে বলা হয়েছে সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধ সম্পর্কে। নতুন প্রস্তাব অনুযায়ী সংবিধানের অনুচ্ছেদ 7-এর ক এবং 7-এর খ বিলুপ্ত করা হবে। এই দুইটা প্রস্তাব আসলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 2011 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যুক্ত করেছিল। এই দুই জায়গায় আসলে বলা ছিল সংবিধান কিছু ক্ষেত্রে কখনোই সংশোধন করা যাবে না, যেমন সংবিধানের প্রস্তাবনা, যেখানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। সংবিধানের 5ম তফসিলের 7ই মার্চের ভাষণ এবং 6ষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা। এবং কেউ সংবিধান সংশোধনের অপরাধ করলে বা চেষ্টা করলে তার কি শাস্তি হবে এই সম্পর্কে এখানে বলা ছিল। এই দুই অনুচ্ছেদ বিলুপ্ত করার কথা বলা হয়েছে নতুন প্রস্তাবে। 4 নম্বর প্রস্তাবে বলা হয়েছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সম্পর্কে। 5ম ও 6ষ্ঠ তফসিল এ প্রস্তাব অনুযায়ী সংবিধান থেকে বাদ দেওয়া হবে। 5ম তফসিলে আছে 7ই মার্চের ভাষণ আর 7ম তফসিলে রয়েছে স্বাধীনতার ঘোষণা। 5 নম্বর প্রস্তাবে বলা হয়েছে জরুরি অবস্থার ঘোষণা সম্পর্কে। জরুরি অবস্থা কখন ঘোষণা করা হবে সেক্ষেত্রে অভ্যন্তরীণ গোলযোগের মতো অস্পষ্ট শব্দগুলোকে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মারামারি বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো দ্বারা স্পষ্ট করা হয়েছে এবং জরুরি অবস্থায় নাগরিক অধিকার লঙ্ঘনের ব্যাপারে কিছু সীমাবদ্ধতা আনা হয়েছে। 6 নম্বর প্রস্তাবে বলা হয়েছে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা সম্পর্কে। এখানে বলা হয়েছে যে সংবিধানে যুক্ত করা হবে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। 7 নম্বর প্রস্তাবে কিছু মৌলিক অধিকারের
অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয়েছে, যেমন ইন্টারনেট সেবা। এই প্রস্তাব অনুযায়ী ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। 8 নম্বর প্রস্তাবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। এখন থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া। অভিশংসন বলতে ক্ষমতা থেকে নামানোর প্রক্রিয়া। এখন থেকে সংবিধানে এমন যোগ করা হবে যে রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি 3/2 সদস্যের ভোটে বা 2/3 ভোটে পাশ করার পর তা উচ্চকক্ষে পাঠাতে হবে এবং উচ্চকক্ষের শুনানির মাধ্যমে 3/2 সমর্থন যদি পায় তাহলে অভিশংসন করা যাবে। 10 নম্বর প্রস্তাবে বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সম্পর্কে। রাষ্ট্রপতি আগেও ক্ষমতা করতে পারতেন বা ক্ষমতা কমিয়ে দিতে বা মাফ করে দিতে পারতেন। এখন নতুন একটি বিষয় যোগ করা হয়েছে, সেটি হচ্ছে এমন কোনো আবেদন যদি আসে সেটা বিবেচনার আগে মামলার যে বাদী বা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সম্মতি গ্রহণ করতে হবে। 11 নম্বর প্রস্তাবে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে বলা হচ্ছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। 12 নম্বর এবং 13 নম্বর এই দুটো প্রস্তাবে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটা আমরা আগে আলোচনা করেছি, এবং উচ্চকক্ষ সংসদের মেম্বারদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা নিম্নকক্ষের সদস্যদের যোগ্যতার মতোই হবে। 14 এবং 15 নম্বর প্রস্তাবে জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব সম্পর্কে বলা হয়েছে। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রস্তাব করা হয়েছে। সংসদের কিছু স্থায়ী কমিটি আছে, যেমন জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি, প্রিভিলেজ কমিটি, অনুমিত হিসেব কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি। এই কমিটিগুলোর সভাপতি এবং উভয় কক্ষ মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলীয় সদস্য অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, এমন প্রস্তাব করা হয়েছে 16 এবং 17 নম্বর প্রস্তাবে। 18 নম্বর প্রস্তাবে প্রতি জনশুমারি বা 10 বছর পর পর সীমানা পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে। 19 নম্বর এবং 20 নম্বর প্রস্তাবে বলা হয়েছে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে। এই প্রস্তাবে সুনির্দিষ্টভাবে জ্যেষ্ঠতার ভিত্তিতে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে। 21 নম্বর প্রস্তাবে বলা হয়েছে বিচারক সংখ্যা বৃদ্ধির কথা। আপনারা হয়তো জেনে থাকবেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমে থাকা কেসের সংখ্যা 40,000-এরও বেশি। তো এগুলো নিষ্পত্তির জন্য বিচারক সংখ্যা বৃদ্ধি খুব জরুরি ছিল। এই প্রস্তাবে বিচারক সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে। 22 নম্বরে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতার কথা এবং 23 নম্বরে বলা হয়েছে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ বলতে রাজধানীতে স্থায়ীভাবে সুপ্রিম কোর্ট থাকবে, কিন্তু এছাড়াও প্রত্যেকটা বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক স্থায়ীভাবে একটি বা একাধিক বেঞ্চ প্রতিষ্ঠা করা হবে। 24 নম্বর প্রস্তাবে বলা হয়েছে বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপরে থাকবে। 25 নম্বর প্রস্তাবে বলা হয়েছে সাংবিধানিকভাবে একটা স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস গঠন করা হবে। এবং 26 নম্বর প্রস্তাবে বলা হয়েছে নির্বাচন কমিশনের প্রার্থী বাছাই সম্পর্কে। নির্বাচন কমিশনে উপযুক্ত প্রার্থী বাছাই এবং নিয়োগ সংক্রান্ত কিছু প্রস্তাবের কথা এখানে বলা হয়েছে। 27 নম্বর প্রস্তাবে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। এমনভাবে করার প্রস্তাব দেওয়া হয়েছে যেন কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করতে না পারে। 28 নম্বর এবং 29 নম্বর এই দুই প্রস্তাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন সম্পর্কে বলা হয়েছে, তার মানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের যে নির্বাচন তা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অনুষ্ঠিত হবে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিজস্ব তহবিল সংগ্রহ করতে পারবেন, যেমন ধরেন কর আদায় করতে পারবে, এবং এই তহবিল যদি বাজেটের চেয়ে কম হওয়ার সম্ভাবনা থাকে
তাহলে সে বাজেটটা উচ্চকক্ষে পাঠাতে পারবে। এবং সর্বশেষ 30 নম্বর প্রস্তাবে সংসদের কমিটি এবং সংসদের অধিকারের সীমা ও দায় সম্পর্কিত আইন প্রণয়নের কথা বলা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী সংসদের বিভিন্ন কমিটি এবং সংসদ সদস্যরা যে বিশেষ অধিকার বা সুবিধা লাভ করে সেটার একটা সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত করা হবে। তাহলে গণভোটে কি ভোট দেব? হ্যাঁ ভোট নাকি না ভোট? সে সিদ্ধান্ত একান্তই আপনার। আমি আহ্বান করব ভোট দিতে অবশ্যই যান এবং গণভোটের মাধ্যমে আপনার সিদ্ধান্ত সরকারকে জানান। আমি আহ্বান করব নিজের অধিকার সম্পর্কে জানুন। সংস্কার তো আমরা সবাই চাই, কিন্তু কি সংস্কার চাই সে ব্যাপারে একটা ধারণা রাখুন। কাগজে কলমে বিচার বিভাগ স্বাধীন সবসময়ই ছিল। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সাধিত হলেও বিচার বিভাগের স্বাধীন থাকার কথা, কিন্তু বিচার বিভাগ আসলে কতটুকু স্বাধীন ছিল বা কতটুকু স্বাধীন হবে? সুতরাং সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দল এবং সচেতন মানুষের সদিচ্ছা থাকলেই কেবলমাত্র আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারবো। এই ফাঁকে আমি হাদি হত্যা সহ সকল হত্যার বিচারের দাবি জানিয়ে রাখলাম নির্বাচিত হতে যাওয়া নতুন সরকারের কাছে। এখন একটা প্রশ্ন আছে, কোনো কোনো দল মনে করে যে গণভোট অপ্রয়োজনীয় এবং সংসদই সার্বভৌম নির্ধারক শক্তি। এখন এই যে গণভোট, এই যে জনসাধারণের কাছ থেকে মতামত নেয়া, কাগজে কলমে যে অঙ্গীকারবদ্ধতা, এর কতটুকু বাস্তবায়িত হবে? যে দল বিজয়ী হবে জাতীয় সাধারণ নির্বাচনে, সেই দল যদি এই অঙ্গীকারনামাকে পালন না করে, যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত না হয়, তখন কি করবেন? আরেকটা বিপ্লব? আমি তার ছলনায় ভুলবো না, কাজে নেই আর আমার ভালোবেসে, কাজে নেই আর আমার ভালোবেসে। ক্ষমা কর বলে সাধে যে সাধুক, ক্ষমা কর বলে সাধে যে সাধুক, আমি মিষ্টি কথায় গলবো না, অজুহাত কোনো